আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান মূলত আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেওয়া হয়ে থাকে এবং আমাদের সাথে অতিথি হিসেবে থাকেন এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব, ইসলামী ব্যক্তিত্ব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার এমবি। উনি প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন এবং আপনারা যারা আপনাদের প্রশ্ন করবেন, আপনারা আপনাদের টিভি ভলিউম বন্ধ রেখে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমরা আপনাদের প্রশ্ন পেয়ে যাই। এবং আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই আমাদের ব্যারিস্টার সাহেবের ওপেনিং রিমার্কের মাধ্যমে। ওপেনিং রিমার্কে অবশ্যই আপনারা সমসাময়িক অথবা ইসলামিক কোনো বিষয়ে উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আসুন আমরা ব্যারিস্টার সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জামান ভাই, কেমন আছেন ভাইজান? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি ভাইজান, মাশাআল্লাহ। হ্যাঁ, প্রায় এক সপ্তাহ পরে আবার দেখা হলো। আমাদের দর্শক সবার পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। আমরা চলে যাব আপনার ওপেনিং রিমার্ক। নিশ্চয়ই আজকে নতুন কোনো বিষয় আছে আমাদের দর্শকদের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, ইউরোপে যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশে আমরা যারা থাকি বন্ধুরা, আপনাদের জন্য একটা সুখবর আজকে নিয়ে এসেছি। খবরটা দিব, হয়তো কেউ এটা জেনে ফেলছেন, আর না জানলে আজকে আপনারা জানবেন। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা বলতেছিলাম পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে বাংলাদেশের সাধারণ মানুষের যে দুর্গতি হচ্ছিল, আল্লাহু আকবার। সলিসিটার ব্যারিস্টার হিসাবে যারা ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে প্রফেশনে ব্যস্ত আছেন, নিশ্চয় জানেন শত শত পাওয়ার অফ অ্যাটর্নি আপনি সই করে দিয়েছেন মানুষের। পাওয়ার অফ অ্যাটর্নি কি? পাওয়ার অফ অ্যাটর্নি হলো আপনি একজন মানুষকে আপনার ক্ষমতাটা দিবেন আপনার দেশে জায়গা জমি দেখাশোনা করার জন্য, অথবা আপনি বাংলাদেশে যেতে পারতেছেন না, আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিলেন আপনার ভাইকে ভাতিজাকে, ওরা যেন বিক্রি করতে পারে। অনেক আমাদের বন্ধুরা, কমিউনিটি মেম্বার যারা আছেন, এখানে এসেছেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করে শহরে একটা বাসা করেছেন, একটা দোকান করেছেন, একটা বাড়ি করেছেন, মাঠে কিছু জায়গা করেছেন। এই জায়গাগুলো দেখাশোনা করার জন্য কাউকে একটা অথরিটি দিবেন, এটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। আরেকজনকে অ্যাটর্নি করার জন্য আপনি একটা ক্ষমতা দিবেন। আগেকার দিনে আমরা সলিসিটার ব্যারিস্টার যারা আমরা আমাদের সামনে আসে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা সই করলে দিয়ে দিতাম আমরা, এটা যেত ফরেন অফিসে, ফরেন অফিস অথেন্টিকেট করে দিত যে হ্যাঁ উনি আমাদের এই দেশের ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদার। এই সিল দেখে হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন এটাকে পুনরায় অ্যাটেস্টেশন করে দিয়ে দিত, খালাস, কাজ হয়ে যেত। দুর্ভোগ আসলো বন্ধুরা 2015-16 সালে, যে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তখন তারা একটা আইন করলো, 4-5টা প্রোগ্রাম আগে আমি বলেছি যে তারা আইন করলো পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট অফ 2015। এটাতে আওয়ামী লীগ সরকার বলল যে না না না, আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় তাহলে আপনাকে বাংলাদেশি পাসপোর্ট প্রথমে নিতে হবে। এখন আমাদের ভাইরা, বন্ধুরা, সিনিয়র সিটিজেনরা অনেক আছেন যারা ওই যে হাতের লেখা পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এসেছিলেন, পরে ব্রিটিশ পাসপোর্ট করে ফেলছেন, আর ওইটার ধারে পাশেও যান নাই। এখন উনি যদি দিতে চান তাহলে বাংলাদেশি পাসপোর্ট ছাড়া দিতে পারবেন না। আর বাংলাদেশি পাসপোর্ট একটা করা যে কত কঠিন, আমি এই পাওয়ার অফ অ্যাটর্নি, একটা পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে
এই বাংলাদেশ পাসপোর্ট করার জন্য যারা প্রিন্সিপাল, যারা অ্যাটর্নিটা দিবেন, 8 বার অলরেডি গিয়েছি। আগামী 16 তারিখ 18 তারিখ আবার যাব, 9 বার হবে। আপনি? আমি নিজে পাসপোর্টের জন্য? আমার নিজের পাসপোর্টের জন্য না, যিনি অথরিটিটা আমাকে দিবেন তার পাসপোর্ট করার জন্য। তো একটার পর 8টা কমপ্লিকেশন। আমি বাংলাদেশ হাইকমিশনের কোনো অফিসারকে বা কর্মচারীকে কোনো দোষারোপ করতেছি না, কারণ দোষারোপ করতেছি ওই যে পলিসি মেকার যারা 2015-16 সালে এই পাওয়ার অফ অ্যাটর্নির আইন করে গিয়েছিলেন, এই করতে হবে সেই করতে হবে, বাংলাদেশি পাসপোর্ট ছাড়া আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না। আমি গতবার যখন বাংলাদেশ হাইকমিশনে গেলাম বন্ধুরা, দেখলাম বেলফাস্ট থেকে এক ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে প্লেনে আসছে বেলফাস্ট থেকে, তারপরে কতটুকু আসছে ট্রেনে, তারপরে ট্যাক্সি করে হাইকমিশনে আসছে। আপনি যদি হাইকমিশনের এই পাওয়ার অফ অ্যাটর্নি যে সেকশনে করা হয় এখানে যদি যান, আল্লাহু আকবার, জীবনে এই এক্সপিরিয়েন্স ভুলবেন না। এটার জন্য অনেক লেখালেখি হয়েছে। আমরা মিটিংয়ে বলেছি, এই শাকিল চৌধুরী সাহেবের এক মিটিং ছিল, এইখানেও আমরা অনেক বলেছি। ভাগ্যিস আমি নিজে যাওয়ার কারণে কিছু উপরের লেভেলে আমার কিছু কথা বলার সুযোগ হয়েছিল। এই সুবাদে বাংলাদেশ হাইকমিশনে এক অফিসার আছেন মিস্টার রকিব খান, উনি অত্যন্ত হেল্পফুল। আর ওনার সুবাদেই, ওনার অত্যন্ত একান্ত প্রচেষ্টায় উনি লেখালেখি করতে করতে যে বাংলাদেশি কমিউনিটির মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে, আপনারা আইনটা পাল্টান। যদি কেউ ধন্যবাদ পাওয়ার থাকে এই সুখবরের জন্য, তাইলে আমার মনে হয় এই রকিব খান সাহেব প্রথম সারির একজন। বন্ধুরা আপনারা হয়তো এটার পেতে পারে, কৃতিত্ব পেতে পারে বাংলা, ব্রিটেনের বাংলা মিডিয়াও পেতে পারে। হ্যাঁ, আমি বলতেছি এটা সার্বজনীন অনেক অনেক সংগ্রাম করে, এটা অনেক সংগঠনের অবদান আছে। যেমন আপনি একটু আগে বলছিলেন এনআরবির শাকিল চৌধুরী সাহেব এখানেও প্রোগ্রাম করেছে, আমেরিকায় করেছে, এবং রিসেন্টলি ওই যে ঢাকায়ও করেছে উপদেষ্টাদের সাথে। এখন টেকিবাদে আমাদের অর্থাৎ একজন মানুষের এটা কৃতিত্ব নেওয়ার কোনো কিছু না। তো আমি বলতেছিলাম কি, যে আমাদের যে প্রধান উপদেষ্টা বা ধরেন প্রাইম মিনিস্টার যিনি বর্তমানে আছেন, ডক্টর ইউনূস সাহেব, উনি বলে থাকেন যে আপনারা আমাদের কোনো ভুল হলে ভুল দেখাই দিবেন, আমরা এটা শুধরাই নিব। ভুল যদি আপনারা দেশের মানুষ না দেখাই দেন, তাহলে শুধরাই কিভাবে নিব। আমি নিজেও দেখা করেছি এই ল মিনিস্টার যিনি আসিফ নজরুল সাহেব, উনি আমার ক্লাসমেট হয়, একসাথে আমরা পিএইচডি করেছি আপনার এই লন্ডন ইউনিভার্সিটিতে, ওনার সঙ্গেও দেখা করেছি। কিন্তু হাইকমিশন এটাকে চ্যানেলিং করেছেন কর্তৃপক্ষের কাছে, এবং এখন এই গত সপ্তাহে এই সুখবরটা আসলো যে না না না, এখন থেকে যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে হয় তাহলে আপনার বাংলাদেশি পাসপোর্ট লাগবে না। সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন, আপনিও বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি লাগবে? কারণ এই যে পাওয়ার অফ অ্যাটর্নি কেন আওয়ামী লীগ সরকার করেছিল, এর পিছনেও কারণ ছিল। এটা কিছু দুষ্কৃতী মানুষরা এটাকে মিসইউজ করেছে। যেমন একটা উদাহরণ বলি, আমি একদিন আমার চেম্বারে দেখলাম যে রিসিপশনে একটা লোক কান্নাকাটি করতেছে। আমার ক্লার্ক এসে বলতেছে, স্যার একজন লোক কাঁদতেছে। গেলাম বাইরে, গিয়ে বলে, ব্যারিস্টার সাহেব আপনার সিল করে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেখেন আমার বাতিজা আমার বাসাটা বিক্রি করে ফেলছে। আমার বাসার দাম হলো তখনকার যুগে 80 লাখ টাকা, আর সে মাত্র 28 লাখ টাকা বিক্রি করে ফেলছে। আমি বললাম, দেখি তো আমার দস্তখতটা, আমি তো আইডি ছাড়া কারো পাওয়ার অফ অ্যাটর্নিতে দস্তখত নেইনি। পরে দেখা গেল যে কোন ট্রাভেলিং এজেন্ট বা কোন দালাল করছে কি, আমার সিলটাকে আরেকটা সিল বানাইছে। সিল বানাইয়া এটাকে ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদারের আপনার অথেন্টিকেশন দিয়ে আর ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা তার বাতিজা নিয়ে বাসাটা বিক্রি করে ফেলছে। এই সমস্ত কারণে সরকার বলেছিল যে না, আপনি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে।
কিন্তু মানুষ লোকজনের এত কষ্টের কারণে বন্ধুরা এই যে আমার হাতে এসেছে বাংলাদেশ হাই কমিশন, প্রথমে কনসুলার সেকশন বার্মিংহামে এটা এসেছে তাদের ওয়েবসাইটে, আর পরে এসেছে আমাদের 28 কুইন্স গেট যে মেইন হাই কমিশন, এটাতে কি বলছেন? এটাতে বলছেন 1 2 3 4 5 6 7টা আপনি প্রমাণ করতে হবে যে আপনি একজন জেনুইন মানুষ। এটাই হলো আইনের আসল কথা। এখন এটা প্রমাণ করতে হলে হ্যাঁ বাংলাদেশে পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে ভালো কথা, আর যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে তাহলে করবেন কি? পাসপোর্টে থাকতে একটা প্রশ্ন করেন, পাসপোর্ট যদি ওই আগের পাসপোর্ট হয়, এটা 2 নম্বরে বলতেছি। আর 2 নম্বরে হলো যদি ওই যে আপনি এসেছিলেন যে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, হাতের লেখা পাসপোর্ট দিয়ে, ওইটাও যদি থাকে, এটা আপনার প্রুফ, দেন আপনি একজন বাংলাদেশি মানুষ। 3 নম্বরে বলতেছে আপনার যদি আগের পাসপোর্ট নাই কিন্তু ব্রিটিশ পাসপোর্টে আপনার নো ভিসা, এটার জন্য আমি খুব চাপাচাপি করেছিলাম। নো ভিসা রিকোয়ার্ড যদি স্টাম্প থাকে, এর মানে কি আপনি বাংলাদেশে যেতে হলে আপনার কোনো ভিসা লাগবে না। এটা কাকে দেওয়া হয়? যার বাংলাদেশের ন্যাশনালিটি আছে তাকে দেওয়া হয়। আপনি যদি একদিকে বললেন নো ভিসা রিকোয়ার্ড বাংলাদেশে যেতে হলে, আবার বললেন যে বাংলাদেশের কোনো প্রপার্টির আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না, কেমন কথা? তো এখন এটা আসলো যে যদি আপনার ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প থাকে তাহলে বাংলাদেশি পাসপোর্টের কোনো দরকার নাই। কথাটা আপনারা বুঝতেছেন না? যেমন ভাই বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। এখন আছেন তারপরে আপনার বাংলাদেশের একটা বার্থ সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে, বর্তমানে বার্থ সার্টিফিকেট লম্বা ডিজিট দিয়ে কম্পিউটারাইজ করা হয়েছে। একটা লোক আসলো হাই কমিশনে, বললো আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিব, আমার কাছে আর কিছু নাই, কিন্তু এই যে দেখেন আমার বার্থ সার্টিফিকেটটা আছে, এটা দিয়ে প্রমাণ করতে পারি যে আই ওয়াজ বর্ন ইন সিলেট ইন বাংলাদেশ। যদি এইটা থাকে যে বর্তমানে পাওয়ার অফ অ্যাটর্নিতে এইটাও লাগবে। আমার দুঃখের ব্যাপার হলো আমি গত প্রায় 11 মাস থেকে এটার জন্য দৌড়াদৌড়ি করতে করতে যে সময় সব 4টা পাসপোর্ট হয়ে গেছে, তখন এখন বলতেছে পাসপোর্টের দরকার লাগবে না। সহজ হয়ে গেছে। তারপরে আপনি যদি জন্মসনদ না থাকে, আপনার কোনো ডিগ্রি সার্টিফিকেট আছে, মেট্রিক সার্টিফিকেট আছে, আইএস সার্টিফিকেট আছে, এই ধরনের কোনো শিক্ষা সনদ যদি আপনার থাকে তাহলে আপনার বাংলাদেশি পাসপোর্ট লাগবে না। এরপরে সর্বশেষে একটা কথা বলতেছে এই সরকারের ঘোষণাপত্রে, যে তাছাড়াও যদি এমন কোনো দলিল আপনার কাছে থাকে যা দ্বারা আপনি প্রমাণ করতে পারেন আপনি একজন বাংলাদেশি নাগরিক, তাহলে আপনার পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করতে বাংলাদেশি পাসপোর্ট লাগবে না। কিন্তু যে ফর্মালিটিসগুলো আছে সে ফর্মালিটিস কিন্তু লাগবে। ফর্মালিটিস কি? যে পাওয়ার অফ অ্যাটর্নির একটা নমুনা আছে, এই নমুনা অনুযায়ী এই পাওয়ার অফ অ্যাটর্নিতে কি থাকতে হবে, যিনি দিচ্ছেন তাকে প্রিন্সিপাল বলা হয়, তার বিস্তারিত, তার নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ থাকতে হবে। যাকে দিবেন অ্যাটর্নি যে তারও বিস্তারিত থাকতে হবে। তারপরে আপনি ভবিষ্যতের জন্য এই পাওয়ার অফ অ্যাটর্নিতে কে দিচ্ছে, আজকাল বর্তমানে যদি আপনি একটা জমি রেজিস্ট্রি করেন তাহলে ওই দলিলেও ছবি দিতে হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নিতে 2টা করে আপনার পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে। তারপর আপনি বললেন আমি সিলেটের বড় 5টা প্লট বিক্রি করে ফেলবো, ওইটার মালিক আপনি না, তা পারবেন না। আপনাকে পর্চা নিতে হবে। পর্চা বুঝেন? জরিপের পর্চা হোক, পর্চা আবার 2 প্রকার, জরিপের পর্চা হোক অথবা নামজারি পর্চা হোক। যে কোনো একটার যদি আপনার কাছে ফটোকপি থাকে, এটা প্রমাণ যে এই জমির মালিক আপনি, তাহলে আপনি এটা দিতে পারবেন। আরেকটা জিনিস, ওইখানে হাইকমিশনে গেলে তারা দেখতে চায় যে আপনি কি আদৌ কি আপনার ঠিকানা, আপনি কি ইংল্যান্ডের বাসিন্দা না একটা
আপনার প্রুফ অফ রেসিডেন্স একটা নিয়ে যাবেন। বন্ধুরা, আমি বলতেছি এটা আমাদের সময় প্রায় হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করেছিলাম আমরা পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। জি, এবং আমাদের এখানে আমরা আলোচনা করেছি আমাদের। হ্যাঁ, আমার প্রেজেন্টার ভাই খুব সুন্দর করে বলেছেন যে এই আইন পরিবর্তনের জন্য কোনো এক ব্যক্তি ক্রেডিট নেওয়া উচিত হবে না। আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কমিউনিটি, হ্যাঁ, এবং মুরব্বীরা এবং লয়াররা অনেক প্রচেষ্টা করেছেন, এবং হিউম্যান রাইট অর্গানাইজেশন অনেকে চেষ্টা করেছেন। আর বিশেষ করে আমাদের হাইকমিশন অফিসে রকিব খান সাহেব, উনি লিখিত বারবার রিমাইন্ডার দিয়েছেন ফরেন অফিসকে যে এটা কিছু করেন। ইন্টার মিনিস্টেরিয়াল ডিপার্টমেন্টে মিটিংয়ে গিয়ে এটা ফয়সালা হলো যে প্রবাসী যারা আছেন তাদের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য কোনো বাংলাদেশি পাসপোর্ট লাগবে না। আপনারা খুশি আছেন তো? সবশেষ কথাটা হচ্ছে আমাদের সবার সহযোগিতায়, সবার প্রচেষ্টায় আমরা একটা সফলতার মুখ দেখলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক ভোগান্তি হয়েছিল, বিশেষ করে অনেক ভোগান্তি হয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই এখন শান্তিতে আমরা ঘুমাইতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ওপেনিং রিমার্ক শুনছিলেন। আমাদের প্রায় প্রশ্ন থাকতো আমাদের এই অনুষ্ঠানে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়ে। জি জি, কিভাবে করব এটা আজ থেকে অনেকখানি, আজ থেকে না গত বছরখানেক সময় থেকে, না কয় তারিখ থেকে এটা শুরু হয়েছে? কোনটা নতুন? এই এক সপ্তাহ হলো, এটা মাত্র সপ্তাহখানেক হয়েছে। হ্যাঁ, সহজীকরণ করা হয়েছে। আপনারা অবশ্যই আর প্রশ্ন করতে হবে না, সরাসরি গেলেই আপনারা ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন কিভাবে করতে হবে। হ্যাঁ, এই যে হাই কমিশনের আছে সিল টিল দিয়ে তারা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা যাচ্ছি, প্রশ্ন নিচ্ছি। ব্যারিস্টার সাহেব কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি স্বামী, ক্যাটফুট থেকে। ক্যাটফুট থেকে স্বামী? জয়। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফের স্পাউস ভিসায় আনছিলাম 2020 সালের মে, আর আমি ইন্ডিভিজুয়াল লিভ টু রিমেইন পাইছি 2020 সালের ডিসেম্বর। ওকে। আর আমার দুইটা বেবি হইছেন, একজন হইছেন 23 সালের এপ্রিল, আর দ্বিতীয়জন হইছেন জুলাই 24। ওকে। এখন আমার ওয়াইফের ইন্ডিভিজুয়াল লিভ টু রিমেইন অ্যাপ্লাই করতাম আগামী মে। জি। এখন আমার বাই সেন্টারের লগে এড করা লাগবো নি না, বাই সেন্টারের লগে আমি ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবো, ওটা আমি জানতাম চাই। আপনার নাম কি তা কইছা? স্বামী উদ্দিন। ওকে, স্বামী উদ্দিন। কোন জায়গা থেকে করছেন স্বামী সাহেব? ক্যাটফুট। ক্যাটফুট। ব্যারিস্টার সাহেব কোনো সম্পূরক প্রশ্ন আছে? না, ঠিক আছে, ধন্যবাদ স্বামী, আপনি শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্ন পেয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ সুহেল আহমদ, আমি লুটন থেকে কই আপনার। লুটন থেকে সুহেল, আপনি কেমন আছেন? আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করে ফেলেন প্লিজ, ব্যারিস্টার সাহেব শুনছেন। জি, আসসালামু আলাইকুম। একদম। আমার ফ্যামিলি আপনার সেপারেট, আপনার তো মাত কাটি আপনার। না না, আপনি বলেন, আমরা শুনছি। আপনি টিভি লক্ষ্য করবেন না, শুধু ফোনে কথা বলেন। আপনার তো আমি আমার বাইকিংতে লাগি আপনার কোটো জো করলাম, রাইট হ্যান্ড ফাইছিলাম আপনার। তো ওকে, স্যাটারডে সানডে দিতে আপনার। সোহেল, আমরা একটু মিস করেছি। আপনার ফ্যামিলি কি দেশে? এখানে। জি না, ওদের। আচ্ছা আচ্ছা, বলেন। ইংল্যান্ড। তো সেপারেট হওয়া বাদে আমি ফ্যামিলি কোর্টে আপনার গেছিলাম। কোর্টে আমার রায় দিচ্ছে আপনার শনিবারে আর রবিবারে বাচ্চা দেখা লাগে। জি। তার বাদে আপনার আমার ওয়াইফে আপনার প্রত্যেক সপ্তাহে একবার দেখায়, দুইবার দেখায় নি না, বাদে সপ্তাহ দেখাই না। এখন বেমাতে ওটা করি, এক সপ্তাহ দেখান, 4 সপ্তাহ দেখাই না। ওকে। তা আমি চাইতাম আপনার জানতাম যে আমি এখন কিতা করণীয়, আমার কিতা করণীয়, লয়ার কিতা মাতিতাম, আমার দাবা আপনারা জানেন। আপনার তো লয়ার আছেন সুহেল সাহেব, লয়ারে জানাইছেন নি? আপনার বাচ্চা কয়জন? ও তাই না, আপনার বেশি মিটিং করলে আমার বাচ্চা দেখাই না আপনার। আরে বাবা, আপনি আপনার উত্তর দিন। আপনার
আপনার বাচ্চা কজন আমার ভাই এদিকে আইছেন আপনার দুইজন আপনার। আচ্ছা আপনার যে লয়ার সাহেবের লগে আপনার যোগাযোগ আছে তো জি হয়। আপনার যে কাফকাস এক অফিসার আছে কাফকাসের লগে জি হয়। যোগাযোগ আছে জি হয়। বুঝিয়া কইরেন না বুঝিয়া কইরা জি না বুঝিয়া হইয়া। ওকে শুনতে থাকো জি সোহেল, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব অবশ্যই উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম মার্জানা, আমি সোয়ানজি থেকে ফোন করছি। সোয়ানসি থেকে। মার্জানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনার প্রশ্ন করে ফেলেন। ওকে, তো আমি আরো 2 মাস আগে আমি কল করছিলাম। আমার আমার আম্মার 25 বার পরীক্ষা দিছই, যে আমার আম্মা লাইফ ইন দা ইউকে পাস করতে পারছই না। বাদে আমরা ডাক্তারটা কি এক্সামশন একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে ডাক্তারে দিছই। আমরা সলিসিটার আন্টিও কইছেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তখন আমরা রেজাল্ট আইছে লাস্ট উইক, তারা স্যাটিসফাই নাই আমরা এই অ্যাপ্লিকেশনে, তারা আমরা আইএলআর দিতা নাই। তারা আমরা কইছেন ওটা দিবা, তোমরা আরো 30 মাসের লাগে এক্সটেনশন করি দাও, তোমরা আরো 7,155 পাউন্ড দিলাও, বা তারা আমরা আইএলআর দিতা নাই। তো আমরা কি করতে পারি আপনাদের জন্য? আমার প্রশ্ন হইল যে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট লিগল লাগি বাক্কা টাকা 10,000 পাউন্ড দেওয়া দিচ্ছি, আমরা কাছে তো এই 7,000 পাউন্ড নাই। আর ওখানে আমরা কিতা করা দরকার? আর আমরা যদি হিব্বার 7,155 টাকা দিয়ে যদি হিব্বার এক্সটেনশন করি, আমরা কিতা হৌ 10,000 পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট লেভেলে করছিলাম, এটা কিতা আমরা রিফান্ড পাইবনি? আর আমরা যদি জুডিশিয়াল রিভিউ করি, আমরা কিতা হইব? ধন্যবাদ। আচ্ছা মার্জানা, আপনি তো আমরা রেগুলার একজন ভিউয়ার। কিন্তু আপনারা প্রোগ্রাম দেখা মিস হয় না। আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আপনারে। আপনারা 2 বোন নাইনি? দুই বোন নাইনি? আর আপনার আম্মা 25 বার পরীক্ষা দিছেন লাইফ ইন দ্য ইউকে, তাই পাস করতে পারছেন না, আর বিমান পাস করছেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। মার্জানা, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। তার আগে যাচ্ছে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব এবং তার আগে ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছিলাম, তার আগে অবশ্যই আপনারা আজকে গুরুত্বপূর্ণ ওপেনিং রিমার্ক শুনছিলেন এবং আমরা জানি অনেক খোলার লাইনে আছেন, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবারও আপনাদের কাছে আসছি, আপনাদের প্রশ্ন নেব। তবে বলে রাখি, আপনারা যখন প্রশ্ন করবেন আমাদের সাথে কথা বলবেন, টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে শুধু ফোনে কথা বলবেন। ব্যারিস্টার সাহেব, আমরা যদি সরাসরি চলে যাব, সামিউদ্দিন সম্ভবত কেটফুট থেকে প্রশ্ন করেছিলেন, আমাদের প্রথম কলার আছে। হ্যাঁ ভাই সামিউদ্দিন সাহেব, খোলা নাম্বার 1 ক্যাটফোর্ড থেকে আপনি ফোন করছেন। আপনার 2020 সালও আপনি ইনডিফিনিট লিভ পাইছেন। আপনার ওয়াইফর ইনডিফিনিট লিভর লাগি এপ্লাই করবা অতি সত্তর। আপনার 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা ইনডিফিনিট লিভ পাওয়ার বাদে হয়েছে। এখন আপনার প্রশ্ন হইল যে আমার ওয়াইফে যে এপ্লাই করবা, ওই সময় ইনডিফিনিট লিভ লাগি তানরে আমার বাচ্চাইতেও করা লাগবো নি না আমার বাচ্চাইতে ব্রিটিশ সিটিজেনশিপ পাইবা? আপনি খুব খেয়াল করে শুনকা, ইনডিফিনিট লিভ পাওয়ার বাদে যদি কোনো বাবা বা মায়ের কোনো বাচ্চা হয় আর ব্রিটেন জন্ম হয়, তাইলে এই বাচ্চায় অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেনশিপ
তারা ফাইলায়। তখন ব্রিটিশ সিটিজেন, যেহেতু ব্রিটিশ সিটিজেন হইলে ব্রিটিশ পাসপোর্টর অধিকারী। এর কারণে আপনি যে অ্যাপ্লিকেশন করবা আপনার ওয়াইফর, একলা তান লাগি এপ্লাই করকা, আর আপনার বাচ্চাইতো লাগি ব্রিটিশ পাসপোর্টর লাগি এপ্লাই করকা, দে আর ব্রিটিশ সিটিজেন। খুশি তো? 2 রাকাত নফল নামাজ পড়েন যেন শুক্রিয়া তান আল্লাহর কাছে। এই বাচ্চার যদি ব্রিটিশ সিটিজেনশিপ পাইতো না, কত হাসিল আসির, কত পয়সা। ধন্যবাদ আপনাকে, আমাদের প্রথম কলাকে খুবই সুসংবাদ দিলেন। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনি মিষ্টির পেতে পারেন ইনশাআল্লাহ, হয়তো পেতে পারি। জি জি। আমাদের দ্বিতীয় কলার মোহাম্মদ সুহেল আহমেদ লুটন থেকে। সুহেল আহমেদ লুটন থেকে ফোন করা, তার একটা প্যাথেটিক স্টোরি। বিয়া শাদি করছিলা, বিয়া শাদি করার পরে ওয়াইফর লগে 2টা বাচ্চাও হইছেন, কিন্তু বাদে এই দেশও আমি একজন স্পেশাল ইমিগ্রেশন লয়ার। আমার এখন দেখি আর ইমিগ্রেশনের ফাইলটা কি, এই বিয়া বাঙ্গার ফাইল এখন একটু বাড়ি যার কি। আপনার চিন্তার কোনো কারণ নাই। এই বেনিফিটে ইতা করছে, বেটিনতরে একটা সোশ্যাল সার্ভিসের ওয়ার্কার আইয়া হয়, তুমি যে বেনিফিট পাইরায় বেটারে গেলে গিয়া তুমি আরো বেশি পাইবাই। তো এইরকম আপনার সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হওয়ার পরে বিচারিয়ে বাচ্চাইন লইয়া গেছেন গিয়া, আপনি সলিসিটার দরিয়া কোর্টও গেছেন, ফ্যামিলি কোর্টও গেলে ফ্যামিলি কোর্টর জাজে কইয়া দিছেন যে শনিবারে আর রবিবারে আপনার কাছে বাচ্চা দেওয়ার লাগি। এরকম প্রায় আপনার যে কেস, এরকম প্রায় কেস হয়। ব্যারিস্টার সাহেব, আমি আপনার সাথে সবিনয় একটু দ্বিমত করতে চাই। শুধু কি বেনিফিট নাকি বোঝাপড়ার একটু? বেনিফিটে একটা মেজর রোল প্লে করে, বুঝছেন নি? মেজর রোল প্লে করে যে সময় আর্থিক স্বাধীনতা পায় কোনো মানুষে, তখন অন্যটারে প্রায়োরিটি না দিয়া মনে করে যে আমার তো আর কোনো দরকার নাই, আই এম নট ইন নিড। কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। এখন সুহেল সাহেব কইরা যেন বিচারিয়ে বাচ্চাইন্তরে দেখাই না, কোর্টের অর্ডার হইল শনিবারে রবিবারে 2বার আমার কাছে বাচ্চাই নাইতা, কিন্তু ওয়াইফে দেখাই না। আমি বিচারির আপনার ওয়াইফর লয়ার হইলে লয়ার হলে কইয়া দেন, প্রত্যেক দিন দেওয়ার দরকার নাই। আপনারে আমি জিজ্ঞাসি যে আপনার লয়ার যেন তানরে আপনি কইছেন নি, আপনি কিছু সঠিকভাবে কইছেন না। তবে একটা কথা কইছি আপনারে, যে কোনো কাফকাস অফিসার, প্রত্যেক ফ্যামিলি কোর্টের মাঝে কাফকাস অফিসার থাকে, যে অফিসারে বাচ্চার বালাই বুড়াই দেখিয়া কোন প্যারেন্টে মা অথবা বাপে কয়দিন রাখতা কি রাখতা না, এইটার উপরে রিপোর্ট দেয় কোর্টরে। আমি দেখছি অলমোস্ট 95% টাইমও ফ্যামিলি কোর্টের জজ সাহেবে কাফকাসর রিপোর্ট অনুসারে অর্ডারটা দেন। তো আপনার ওয়াইফে যদি আপনারে না দেখাইন, এই জিনিসটা প্রথমে আপনার লয়ার রেখা এবং কাফকাস যে অফিসার মহিলা হক্কা অথবা পুরুষ হক্কা এন্ডে হইন যদি, তখন কোর্ট থাকি ব্রিচ অফ কোর্ট অর্ডারের লাগি আপনার ওয়াইফরে তারা হইব, ওয়াইফ বাধ্য হইবা দেখাইতে। কিন্তু এখানের মাঝে আপনার করণীয় হইল 2 জিনিস। নাম্বার 1, ইউ কন্ট্যাক্ট ইউর সলিসিটার, ফ্যামিলি কোর্ট সলিসিটার দেন আপনার একটা অর্ডার করাইয়া দিছেন তানরে। আর আপনি কইছেন না যেন আপনার পাসপোর্টর কি অবস্থা, আপনি যদি ভিসা লইয়া তখন এই বাচ্চান্তর কারণে বিয়ার কারণে, তে যদি আপনি কন্ট্যাক্ট আড়াইলাইনি বাচ্চান্তর লগে, তে আপনার ভিসা এক্সটেন্ড হইতো না। কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর কারণে আপনি আপনার লয়ারের লগে যোগাযোগ করোকা আর কাফকাস অফিসারের লগে যোগাযোগ করোকা। থ্যাংক ইউ ভেরি মাচ সুহেল মিয়া। এরপরে আমাদের কলার মার্জানা, আমাদের নিয়মিত কলার মার্জানা ফোন করছেন সোয়ানসি থাকি। তারা 2 বোন আর মারে বাফে আনছেন। এখন আইন হইল বন্ধুরা, যদি কোনো মা বা বাফে বাংলাদেশ থাকি লইয়া আইন বাচ্চা আইন, তো বাচ্চাইনতে ইনডিফিনিট লিভ পাইতা নাই যত সময় পর্যন্ত বাচ্চাইন্তর লগে যেইন আইসেন মা হক্কা অথবা বাপ হক্কা, এই যদি ইনডিফিনিট লিভ না পাইন, আর এই যদি B1 আর লাইফ ইন দ্য ইউকে ফাঁস না করতে পারেন, আর বাচ্চাইনকে যদি ফাঁসও করিলাইন,
তারপরেও আপনার বাচ্চান্তরে ইন্ডিপেন্ডেন্ট লিভ দিত না। মার্জানা কইরা তান আম্মায় লাইফ ইন দ্য ইউকে আর B1 প্রায় 25 বার দিছেন। তারপরে ফেল করার পরে আমরা এই অনুষ্ঠানটাকে তান্ডে বুঝাই কইছিলাম বলে যে কারণে আপনার আম্মায় ফাঁস করতে পাররা না ও কারণ ডাক্তারের কাছ থেকে লেখাইয়া একটা ফর্ম আছে ওয়েবা ফর্ম মাত্র 2 পাতা, কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্জানা। আপনারা খালি শুধুমাত্র ডাক্তারে জেস্টা লিখে দিলেই লইতো না। গত সপ্তাহ আমার কাছে আইসইন বাক্কা দূর থাকি ওয়াকিং থাকি না ডোরকিং থাকি এক কেস যে তারার ওলাখান আপনার আম্মার লাখান ওয়েবার ফর্ম ফিল আপ করে দিয়েছেন, ডাক্তারে দিতে বইছে না। তারপরে আমি দেখাইলাম ভদ্রলোকরে বলে দেখো কা আমার ফাইলের মাঝে আমার আরও ক্লায়েন্টের একটা ওয়েবার ফর্ম দেখো কা আর আপনারটা দেখো কা। আপনারটা হইতে কইরা ডাক্তারে কর বলে হার হাজব্যান্ড হ্যাজ টোল্ড আস দ্যাট শি সাফার্স ফ্রম দিস অ্যান্ড দ্যাট। দেন তান হাজব্যান্ডে কইছেন তাইন ওলা অসুবিধা। একটা ফয়লাও কয়েকটারে আইনর ভাষায় হিয়ার সে এভিডেন্স। ডাক্তারে কইতো দেন শি হ্যাজ বিন our regular patient and she has been suffering from severe depression and lack of concentration. আপনি কি জাত রিপোর্ট দিয়ে দেখাইছেন আমি জানি না। আপনার মার্জানা আপনার উকিল সাহেবে কিতার লাগি অত ফাতলা রিপোর্ট একটা দিলা। তো মার্জানার চাওয়া হচ্ছে গিয়ে ওদেরটা রিফিউজ হয়েছে, ওরা জুডিশিয়াল রিভিউ করবে না? না এর আগে আরো রয়েছে। মার্জানার চাওয়া হয়েছে মার্জানা কইরা যেন আমরা তো ইনডিফিনিট লিভ লাগি 7,500 পাউন্ড ফিস দিয়া দিছি, তারা আমরা ইনডিফিনিট লিভ না দিয়া আমরা দিয়া দিছে 30 মাসের ভিসা। তো এখন আবার যদি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করি তে ফিস দেওয়া লাগবে না? হ্যাঁ ফিস দেওয়া লাগবো। আপনারে 30 মাসের যে ভিসা দিছে খুব খেয়াল করে শুনেন মার্জানা, এইটার ইনডিফিনিট লিভর সময় শুধু হোম অফিসের ফিস দেওয়া লাগে 2,885 পাউন্ড, এটা স্ট্যান্ডার্ড। আর 3,885 পাউন্ড দেওয়া লাগে যদি এক্সপেডাইটেড হয়। তো আপনারা 7,500 হিসাবে দেখি আর 2,885 পাউন্ড হিসাবে দিচ্ছেন। যদি এই হিসাবে দিয়া থাকেন তাহলে মনে করা বেশি ফিস দিচ্ছেন। না আপনি যে আপনার আম্মায় বা আপনারা যে 30 মাসের ভিসা পাইছেন, এই 30 মাসের ভিসার লাগি যদি অ্যাপ্লাই করতা তাইলে দেখলাম মানে হোম অফিসের ফিজ কম, কিন্তু হেটার লগে NHS-এর দেন মেডিকেল সারচার্জ একটা এই পয়সা থেকে বেশি হয়ে গেল না। এর কারণে আপনারা হোম অফিসে চ্যালেঞ্জ করার দরকার নাই। এই 7,500 পাউন্ডের আরও বেশি গেল না আপনারা যদি এই 30 মাসের লাগে অ্যাপ্লাই করতা। এখন আল্লাহ করিয়া আপনার আম্মারে খোকা চেষ্টা করতা। আমি মসজিদের ইমাম সাহেবে ফার্স্টবারে ফাঁস করছেন না, বাদে আমি কইলাম 5 বারে ফাঁস করছো না, ওই নৌকা আমার কাছ থেকে 150 পাউন্ড আমার পকেট থেকে 150 পাউন্ড দিয়া খেলাম যকা বিসমিল্লাহ হইয়া। আর আমি জানি আমার পয়সা খুব হক হালাল পয়সা, হাজারর ইবিরা গিয়া ফাঁস করি যাচ্ছেন। আপনার আম্মায় 25 বার দিয়া আল্লাহ কইরা কোরআন শরীফও জি দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রশ্নের উত্তরে। আমরা অনেকগুলো প্রশ্ন ছিল, আমাদের উত্তর দেওয়া শেষ হয়ে গেছে। স্পেশালি আমাদের সর্বশেষ যে কলার ছিলেন মার্জানা, উনি আমাদের অনুষ্ঠানে অত্যন্ত প্রশংসা করেছেন এবং ওনার বাসায় গুলি মিস হয় কিন্তু অনুষ্ঠান মিস হয় না। আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা যা পরবর্তী প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি, আমি আমার কথাই শুনতে পাচ্ছি। আপনি টিভি বলে বন্ধ করুন অথবা পাশের রুম থেকে কথা বলুন, না হলে আমাদেরকে প্রশ্ন নিতে অসুবিধা হয়, অথবা আপনার লাইন ড্রপ কেটে যেতে পারে। জি, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি পেনশন পাই। জি আপনার নামটা বলা হয় নাই। ফজলুর রহমান। ফজলুর রহমান, লন্ডন থেকে। জি, জি আপনার প্রশ্ন করুন ফজলুর রহমান। আমি পেনশন 2023 থেকে পেনশন পাইলাম। আর ওয়াইফে তাই পেনশনের এই গিয়েছে না, তাই কেয়ার অ্যালাউন্স পাইলাম। আর ইনভেস্টর ক্রেডিটর অ্যাপ্লাই করছিলাম পাইলাম। তো 23টা কি 25 তারা ফুল রেট বাড়াইছে আমার উপরে। আর তারা আমি পেনশন পাই 800 পাউন্ড, 850। আমার লাগে মাত্র 600 পাউন্ড। স্ট্যান্ডার্ড রেটে যদি দাবাই বোর্ড লাগে 600 যোগ। তখন আমার উপরে ফুল রেট ভালো দিয়েছে। কাউন্সিল ট্যাক্স গতবার আছে 200 পাউন্ড, এবার ভালো দিচ্ছে 1700 পাউন্ড। তখন এটা আমরা নয়া আইন করছে তারা। তখন আগে তো বেমার আসলাম, আমি খুব বেশি হাই বেনিফিট পাইলাম, PIP 50%। আর আমার আরো ছেলে আছে, তাকে সেও হাই ব্যাপারে রানিং ডিফিকাল্টি, হাই PIP রেট। আপনি কিতা আপনার কাউন্সিল ট্যাক্স ফজলুর রহমান সাহেব, আপনার কাউন্সিল ট্যাক্স কইরানি না রেন্ট কিতাব কাউন্সিল ট্যাক্স ফলাইছে ফুল এবার। আর হাউজিং বেনিফিট তারা দেন না। ওর আমার কাজটা নাকি তারা যদি পেনশন থাকে না না, আপনার গড় তো আপনার খাম করা, আপনার ছেলে একজন আছে বেশি বেতনে চাকরি করে। না না, বেতন নাই, এ PIP পায়। আচ্ছা, আপনার ছেলেও তোমার ছেলে PIP পায় না, আপনার ওয়াইফে কিতা পায়? কেয়ার অ্যালাউন্স। কেয়ার অ্যালাউন্স। আমার কথা অনুকা আপনি কইতা পারবানি, আপনি তো পয়লা পেনশন পাইতা 600 পাউন্ড, ঠিক না? না না, 700 থেকে আরম্ভ করতে 790 থেকে। এরপরে 27 বাড়িয়া 867 হয়েছে। আপনি আমার কথা অনুকা প্লিজ, আপনি আমার কথা অনুকা, কথা শুনেন। আপনি আপনার গড়র, আপনার ছেলের বেনিফিট, আপনার ওয়াইফর কেয়ার অ্যালাউন্স আর আপনার পেনশন দিয়া সকলতায় ফ্যামিলি ইনকাম কত? বাচ্চাতে এ তো তার ইন্ডিপেন্ডেন্ট, এত জনায় মানে 34 ইয়ার। বাচ্চা বলতে আপনার ছেলে কইয়ার আর কি, যজন গড়ত তখন 34 ইয়ার, তো তাকে আমরা আমি প্রশ্ন করলাম একটা, আপনি কইন 34 ইয়ার। আমি কই আর হকলর যত ইনকাম সরকারের কাছ থেকে যা পয়সা ফাইনের টোটাল অ্যামাউন্টটা কত? টোটাল অ্যামাউন্ট হইল 1700 পাউন্ড। আমরা সকলটা মিলাইয়া 1700 পাউন্ড সপ্তাহ নি? জি না, মাসে। ধন্যবাদ ফজলুর রহমান, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব অবশ্যই উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি আব্দুল হান্নান রিডিং থেকে বলছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যারিস্টার সাহেবকে। আমি প্রায় 7-8 বছর ধরে ওনার প্রোগ্রাম দেখি কন্টিনিউয়াস, বাট কোনোদিন মানে কোয়েশ্চন করি নাই। ওনার প্রোগ্রামটা খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, আপনি আজকে আমাদের প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনার প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব শুনছেন। এখন আজকে আমার দরকার পড়ছে, এই জন্য ফোন করলাম। আমি আজকে একজন মানে আমি একজন 60 ওভার আমার বয়স। আমি একজন অসুস্থ লোক। আমি PIP পাই 184 পার উইক। আর আপনার ইসা যেটা বল DWP ইসা পাই 276 এভরি 2 উইক। আমি কাউন্সিলের 1 বেডরুম ফ্ল্যাটে থাকি। আমি ডিভোর্সমেন্ট। আমি চাচ্ছি এখন দেশে বিয়ে করে কি আমি পাস করতে পারবো এই হিসাবের করে? জি আপনি বলছিলেন আপনার বয়স 60 প্লাস। 60 প্লাস, পিপ পাইতেছেন 184 পার উইক এবং প্রতি 2 সপ্তাহে পাচ্ছেন 276। সো আপনি আপনার ওয়াইফ আনতে চান, আপনার 1 বেডরুমের ফ্ল্যাট আছে, আপনি ব্যারিস্টারের পরামর্শ চান। কোন জায়গায় থাকেন? আমাকে মানে রেন্টও দিতে হয় না, কাউন্সিল ট্যাক্স দিতে হয় না এখন। ওকে, আপনি ইয়েতে থাকেন, রেডিং এ থাকেন? জি। ওকে, শুনতে থাকেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আজকে আমাদের প্রথম এই অনুষ্ঠানের মানে খোলার প্রথম প্রশ্ন করছেন আপনি, যে দুদিন থেকে শুনেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ, কংগ্রাচুলেশনস। এবং আমরা আরেকটি প্রশ্ন নেব, তারপরে উত্তর দিকে যাবো। আসসালামু আলাইকুম, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি ম্যানচেস্টার থেকে বলছি, নাসিমা বেগম। কি নাম বললেন? নাসিমা বেগম। নাসিমা বেগম, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? যে আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন, বেশ সব শুনছেন। যে আমার এক বোন আসলা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হইয়া। আপনার বোন না এক বোন? আমার মা। জি আপনি শুনতেছি, বলেন। আমার এখন রিলেটিভ আর কি, বোন লাগো। ওকে। তো তাই না আওয়ার পরে আর কি তারা বলছে না, তো তারা সেপারেট হয়ে গেছে। উনি কেয়ার বিষয় না স্টুডেন্ট বিষয় এসেছিলেন? স্টুডেন্ট বিষয়। ওকে। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে আসলা। ওকে। যে পরে তারা বলছে না না বোনার কারণে তাই তারা না তার separate জামাই। হয়ে গেছে। তারপরে তাই অ্যাসাইলাম মারছে নাকি, অ্যাসাইলামও গেছে। এখন তাদের এসিআর কার্ড দিছে, হামের পারমিশনও দিছে। এখন তাদের আর ইন্টারভিউ ডাকছে না, 1 ইয়ার হয়ে আসছে। পরে কিতা হইতো পারে, বাচ্চা শুননি। ওটা তো বুঝবার আপনার বোনের কি বাচ্চা আছে? জি না। ওকে। ওটা কি শুধু আসলে ম্যারেজ ছিল না কন্ট্যাক্ট ম্যারেজ ছিল? জি না, রিয়েল ম্যারেজ আছে। দুঃখিত আসলে আপনার আপনার বোন তাই নিজে স্টুডেন্ট নি না তার জামাই স্টুডেন্ট? জামাই স্টুডেন্ট আসলাম। আচ্ছা শুনতে থাকেন। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং আপনারা আরও যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন, আপনাদের প্রশ্ন পরে নেব, এই প্রশ্নগুলির উত্তর দিয়ে এসে। ওয়ালাইকুম সালাম। ব্যারিস্টার সাহেব, আমরা যদি আমাদের ফজলুর রহমানের প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেছি, চতুর্থ কলার। জি ফজলুর রহমান সাহেব লন্ডন থেকে ফোন করছেন, কইরা আপনার পেনশন ফাইন গত 2023 সাল থেকে লগে পিআইপিও ফাইন, আপনার ছেলে, আপনার ওয়াইফে কেয়ার অ্যালাউন্স ফাইন। এখন কাউন্সিলে করছে কিতা, তারা বাসা ভাড়ার ফাটাই দিছে বহুত পয়সা, 1700 পাউন্ডের মতন। তারা খর আইন বদলি গেছে। লোকাল অথরিটির তারার যে ফর্মুলা আছে ফজলুর রহমান সাহেব, এরা সারা হাউস হোল্ড গড়ের মাঝে, আপনার ফ্ল্যাটর মাঝে যজন মানুষ থাকেন ছোট বড়, সবার ইনকাম দেখিয়া তারা রেন্টও ক্যালকুলেট করে, হাউজিং বেনিফিট ক্যালকুলেট করে এবং কাউন্সিল ট্যাক্স ক্যালকুলেট করে। আপনি যদি মনে করেন যে আপনারে বেশি তারা আগের চাইতে আরো বেশি ফালাই দিছে আপনার উপরে, তাইলে কিতা করতা? তারার লগে আপনি নেগোশিয়েট করে যদি না পারেন, তাইলে আপনি একটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো, আপনি যেহেতু তখন মনে হয় টাওয়ার 102 তখন ইস্টলন্ডন মসজিদের ঠিক সামনে এক রাস্তা আছে, একটার নাম গ্রেটর রেক্স স্ট্রিট। গ্রেটর রেক্স স্ট্রিটও একটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে। তারার লগে গিয়ে আপনি দেখা করবা। আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো যদি যান, তেমনি দেখা করতে পারতাম না, পয়লা টিকিট নিতে হয়। টিকিট নিতে লেখা আছে দরজাত দেখবা 9টা থেকে আরম্ভ হয়। আসলে টিকিট নেওয়া লাগি সকাল 6টা 5টা থেকে গিয়া মানুষ লাইনও থাকেন। তো তারা 15টা কি 20টা টিকিট দিব। আপনি একটু সকাল গিয়া একটা টিকিট আনবা, আর ও টিকিট অনুসারে তারা যেদিন কইয়া দিব ওই দিন গিয়া তারা লগে বুঝিবা। বর্তমানে এই জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে তারা করের কিতা, যেন আগের যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আছিল, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছিল, অন্যান্য বেনিফিট আছিল, সব বেনিফিটে ইউনিভার্সাল ক্রেডিটের অধীনে আনিলার। এই ইউনিভার্সাল ক্রেডিটের অধীনে আনার কারণে এই যে হাউজিং বেনিফিট আর কাউন্সিল ট্যাক্স, ইতার ক্যালকুলেশনের সিস্টেমটা বদলে গেছে। যেহেতু আপনি একজন পেনশনার মানুষ, আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গেলে আপনার কোনো পয়সাও লাগতো না, আপনার সমস্যার ইনশাআল্লাহ সমাধান হইব। থ্যাংক ইউ। এবং ওনার ওয়াইফের নামে আমাদের ওই যে ইউনিভার্সাল ক্রেডিটও আছে। সব কিছু এক ইউনিট হিসাবে তারা দেখব, সবার হিসাব নিয়ে। ধন্যবাদ ফজলুর রহমান সাহেব, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং ব্যারিস্টার সাহেব আপনাকে বলে দিয়েছেন। আপনাকে আপনি যদি ইয়েতে যান, এই সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যদি না চান্স পান, অন্য সিটিজেন অ্যাডভাইস ব্যুরো গুগল করে অন্যটা গেলেও সেম সার্ভিস পাবেন, কোনো টাকা লাগবে না। থ্যাংক ইউ। কলার নাম্বার 5, আমরা 5-এর প্রশ্নের উত্তরের আগে একটা বিরতিতে যেতে হবে। বিরতি থেকে এসে আমরা আমাদের আব্দুল হান্নান, উনি রেডিং থেকে প্রশ্ন করছেন,
আমরা উনার উত্তরে যাব এবং তারপরে আমরা যাব নাসিমা বেগম, উনি ম্যানচেস্টার থেকে ফোন করেছেন। জি দর্শক, আমরা যাচ্ছি বিরতি থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিন ব্যারিস্টার সাহেব। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রশ্নের উত্তরে। আমরা বিরতির আগে আমাদের কলার ফজলুর রহমানের প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এবার আমরা যাব আব্দুল হান্নান, উনি রেডিং থেকে প্রশ্ন করেছিলেন। ব্যারিস্টার সাহেব, আমাদের পঞ্চম কলার আব্দুল হান্নান। জি আব্দুল হান্নান সাহেব, আপনি রেডিং থেকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনি বলতেছেন অনেক দিন থেকে আমাদের এই প্রোগ্রাম আপনি উপভোগ করেন, দেখেন। আপনার বয়স 60+, পিআইপি পান 184 পাউন্ড সপ্তাহে, আবার 2 সপ্তাহে পান অন্য বেনিফিট 276 পাউন্ড। আগের ওয়াইফের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, এখন চাচ্ছেন দ্বিতীয় ওয়াইফকে আপনার এই বেনিফিট দিয়ে আনতে পারেন কিনা। আব্দুল হান্নান সাহেব, আপনি রেডিং থাকেন। রেডিং খুব সুন্দর একটা জায়গা। রেডিংয়ের বাড়িগুলোর সামনে দিয়ে ছোট্ট ছোট্ট নদী ক্যানেল গিয়েছে, আর নৌকা দিয়ে খুব সুন্দর অ্যামিউজমেন্ট করা যায়। খুব ভালো একটা জায়গা রেডিং। আপনি ওই জায়গাতে থাকেন। আমি দোয়া করব যে আপনার দ্বিতীয় বিবি, এর কারণে আমরা উই শুড বি প্রাউড অফ বিইং মুসলিম। আমরা মুসলমান হওয়াকে আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ গো, তোমার কাছে আমরা কোনোদিন চাইনি জন্ম নেওয়ার আগে, তারপরেও তুমি আমাদেরকে জন্ম দিয়েছ এই মুসলমান মা বাবার ঘরে। এটা একটা এত বড় শুক্রিয়া। আমি কি কারণে বলতেছি, মুসলমান হিসেবে আপনার আগের ওয়াইফের সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে লিগেলি, এখন আপনি বিয়ে করেছেন, ভালো করেছেন। জীবন আর কত দিনের? বিয়ে করেছেন, এখন আনবেন কি করে? আপনি প্রথম দিন প্রথমবারের মতো ফোন করেছেন, আগে আপনি আরও ফোন করলে আরও ভালো হইতো। কেন? আপনি এই যে বেনিফিট পান, এই বেনিফিট দিয়ে আপনার 2 নম্বর ওয়াইফকে আনতে পারবেন ইন থিওরি, ইন প্রিন্সিপাল। কিন্তু মনে রাখবেন আব্দুল হান্নান সাহেব, যে যারা পিআইপি পায়, কেউ কেউ সাধারণত মনে করে যে আমি পিআইপি পেয়ে গেছি আর তো হুট করে ওয়াইফকে নিয়ে আসবে। এত সহজ না। এটার মধ্যে হিসাব নিকাশ আছে। পিআইপি কোন রেটে পান, কত পান, সেভিংস কত আছে, আপনার বাসা ঠিক আছে। এর কারণে আপনার জন্য আমার অ্যাডভাইস হলো, আপনি রেডিংয়ে হোক বা অন্য কোথাও হোক কোনো লয়ারের কাছে যাবেন। আর আমাদের মূল মন্ত্র যেটা আমরা বলি 3, 2, 1, 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যাবেন। যে লয়ার আপনার কাছে পছন্দসই হবে তাকে দিয়ে আপনার কাজটা করাবেন। দেখেন, ওই যে আমাদের কলার নাম্বার 3 মার্জানা সোয়ানসি থেকে ফোন করেছিল, আমি পুরা আস্থা রেখে বলতে পারি, তারা যদি সঠিক লয়ারের কাছে যেত এবং আমাদের এই 3, 2, 1 ফর্মুলা মানত, তাইলে তার আম্মা এবং তাদের এই পরিণতি হতো না। বিফলে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। কারণ সোয়ানসি বেশি দিন না, গত সপ্তাহে আমি পেলাম 2 জন ক্লায়েন্ট এসেছে আমার কাছে লিভারপুল থেকে, অনেক দূরে, খুব ভালো মানুষ। তারা এসেছে, পরে এসে বলতেছে যে আমার তো ডায়াবেটিস রোগ, বাথরুমটা ব্যবহার করবো, তাড়াতাড়ি যান। তো আপনার যদি দরকার হয় তাহলে আপনি লিভারপুল কেন, আপনি আমার কাছে মাদ্রিদ থেকে লোক প্লেনে এসেছে স্পেন থেকে, আপনার দরকার হলে আপনি যাবেন। আপনি এইরকম অসুস্থ মানুষ, আপনি খুশ করে রেডিংয়ে কোনো ইমিগ্রেশন লয়ার বাই করেন, অ্যাডভাইস নিতে অসুবিধা কি? যদি সঠিক অ্যাডভাইস আপনি নেন, ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়াইফকে এখানে এনে দিবেন জি, অবশ্যই। আর এই সময়টাকে কাজে লাগাবেন। প্রিয়জনকে আনবেন, অবশ্যই একটু বেশি খরচ করার আগে একটু খরচ করে নেন, একটু কষ্ট জেনে নেন, আগে জেনে নেন তারপরে করেন, Thank you. অবশ্যই আপনার জন্য উপকারী হবে। এবং আমাদের পরের কলার ছিলেন নাসিমা বেগম ম্যানচেস্টার থেকে। হ্যাঁ, নাসিমা বেগম এই ম্যানচেস্টার থেকে ফোন করে আপনি কইরা আপনার বোন সম্পর্কে একজন আইসেন স্টুডেন্ট হইয়া ওদেশ আওয়ার পরে জামাই লগে লাগি গেছে, সেপারেট হয়ে গেছেন। আমার বন্ধুবর জামান ভাইয়ে জিজ্ঞাসা করছেন আপনারে যে প্রায় এরকম দেখা যায় 2 নম্বরই বিয়া করিয়া আইয়া দেখাইন সেপারেট হয়ে গেছেন। আপনারা জিজ্ঞাসেন এরা 2 নম্বরই না, আপনি কইছেন না, জেনুইন বিয়া। জেনুইন বিয়া হইলে ইয়াং মানুষ বাচ্চা কাচ্চা হইছে না, আইয়াও গন্ডগোল লাগি গেল, এটাও তো একটা কথা না, সরকারে একটা দেখবো দেন আইয়াও গন্ডগোল লাগি গেল। আপনার এই বইনে অ্যাসাইলামও গেছেন, শুনেন নাসিমা বেগম, অ্যাসাইলামও গেছেন। অ্যাসাইলামও যাওয়ার 2-3টা স্টেজ আছে। প্রথম স্টেজও তারা এটারে কয় স্ক্রিনিং ইন্টারভিউ। স্ক্রিনিং ইন্টারভিউ করে কি তার নাম, ঠিকানা, জন্ম তারিখ, ন্যাশনালিটি এগুলা রেকর্ড করে, ছবি টবি উঠাইয়া রাখে, ফিঙ্গারপ্রিন্ট নেয়। এর কয়েক মাস পরে নেয় সাবস্টান্টিভ ইন্টারভিউ। ওখানেও ও ইন্টারভিউর সময় কোন কারণে চাইলাম সাইন, কিতার লাগি সাইন, দেশ গেলে তার অসুবিধা কিতা, ওটা হলতা নেই। আপনি অ্যাসাইলাম করছেন, ঠিক আছে, আপনি খুব খুশি হইয়া কইরা এটা তো বেনিফিটও দেয়, আবার ওই যে এআরসি কার্ড ওটাও দিলাইছে, এটা সবরে দেয়। ঠেলা খাইবা কোন সময়, যে সময় সাবস্টান্টিভ ইন্টারভিউ হয়ে যাব, তারপরে যে সময় দেখবা যেন একটা রিফিউজ হয়ে গেছে, তখন দেখবা বেনিফিটও নাই, গড়ও নাই, পারমিশন নাই, কোনো কিছু নাই। এর কারণে আমার অ্যাডভাইস হইল নাসিমা বেগম, আপনার বোন দেখোকা 2 জিনিস করতা। 1 নম্বর হইল ইমিডিয়েটলি কোনো ফ্যামিলি লয়ারের কাছে গিয়া ও যে বেটারে জামাই দেখাইয়া আইসেন বা জামাই কইয়া আইসেন, অক্টারে শেষ করোকা ফ্যামিলি কোর্টও ডিভোর্সও লাগি অ্যাপ্লাই করিয়া। আজকাল ডিভোর্সও লাগি অ্যাপ্লাই করলে বেশ সময় যায়, 500-600 পাউন্ডের মতো, 595 পাউন্ডের মতো যায় ফিজ। এই ফিজ মাফ করানির ও একটা উপায় আছে, কোনো লয়ারের কাছে গিয়া কইবা ফি মাফ করাইয়া ডিভোর্স একটা অ্যাপ্লিকেশন করিয়া দেখা। ওটা যদি ওই যায় গিয়া সেপারেট হইয়া ডিক্রি অ্যাবসলিউট হইয়া বিয়া শেষ হয়ে যায়, তখন আপনার বোনের লাগি বেস্ট অ্যাডভাইস হইল কোনো একজন লিগেল মানুষের কাছে বিয়া দিল। বিয়া ছাড়া তা আইন ইটা অ্যাসাইলাম টেসাইলাম দিয়া কোনো কাজ আইতো নাই আমার কাছে লাগে। তারপরেও 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে সামনাসামনি গিয়া আপনি প্রশ্ন করিয়া খবর জানুকা। আমার মনে হয় আপনি আরও 1 সপ্তাহ ওলাখান প্রশ্ন করছিলাম আমরা গেছে, এইরকমই উত্তর দিছিলাম আপনারে। দোয়া করি বেচারি আশা করি এই দেশে আইসইন তার ডিভোর্সটা হোক, আর আরও একজন পার্টনারে আল্লাহ মিলাইয়া দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমরা প্রশ্ন নেব, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল নূর বলছি বার্মিয়াম থেকে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আমি তো বাজেস্টার সাহেবের প্রোগ্রাম প্রায় সময় দেখি, ওরে আমার একটা সমস্যা হলো বাংলাদেশে। জি আপনাকে ধন্যবাদ, আপনি দেখেন সেজন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার প্রশ্ন করে ফেলুন, ব্যারিস্টার সাহেব শুনতেছেন আপনার প্রশ্ন। জি আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে আমি কিছু জায়গা লইলাম বুঝছো, তো জায়গাটা অর্ধেক একজন মানুষের লোকে দিল রেজিস্ট্রি করে, অর্ধেক দেই নাই, তবে সেটেলমেন্টের সময় আমার কিতাব হয়ে লিখছে দৌড়াইয়া দিচ্ছে। ওখন অন্য এক পাচ্ছে আইয়ারি আমারে বাধা আপত্তি দিয়ে কেসও করে দিছে জায়গার উপরে। ওখান বাদেশরা তো শিক্ষিত, তাই লেখাপড়া দেশও করছোই, যদি কোনো উকিল ভালো উকিল তাকে শুনাম একটু এড্রেস দিলে আমি না উকিল আপনি পরামর্শ অবশ্যই চাইতে পারেন, তো উকিল উনি দেবেন কিনা সেটা আপনার প্রশ্নটা ক্লিয়ার হয় না। আপনি যেটা ভূমি কিনেছিলেন, একটা ল্যান্ড কিনছেন না? জি 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 জি। তা আপনার অর্ধেক রেজিস্টার করছেন, অর্ধেক করেন নাই।
করেন না, এই সময় সেটেলমেন্ট নাই আসেই পড়ছিল, ওই সময় কি ধরাইয়া দিছে। আচ্ছা, এখন কি অবস্থা? অন্য পার্টি আপনার পুরো ল্যান্ড দাবি করতেছে না অর্ধেক দাবি করতেছে? অর্ধেক দাবি করতেছে আর কি। শুনতে থাকুন, আপনি বেশি অবশ্যই উত্তর দেবেন। যে আপনার দখল কতখানো আছে? আপনার দখল কতখানো আছে আব্দুল নূর সাহেব? দখল সকলখানি আছে আমার দখলে। আপনার দখলে আছে? ওকে, শুনতে থাকেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? সালামু আলাইকুম। জি কলার, সালামু আলাইকুম। পরবর্তী কলার, সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? কোন জায়গায় থেকে? আপনার কথা পরিষ্কার হচ্ছে না, একটু যদি কাছে নিয়ে বলতেন। কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমি বার্মিংহাম থেকে মাতরাম ভাই। জি, নামটা বলেন। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, বার্মিংহাম থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি মাঝে মধ্যে আপনার প্রোগ্রাম দেখি, আগেও দেখতাম, খুব সুন্দর প্রোগ্রাম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করুন, বেশি শুনতেছেন প্রোগ্রাম অন্য সবাই তো উপকৃত হই। প্রশ্ন আছে, আমি বেশি মাত্রাম না। জি ধন্যবাদ। আপনার প্রশ্ন করুন, আমরা শুনতেছি। ইউরোপিয়ান পাসপোর্ট পাইছেন, ইদেশে সেটেল হওয়ার কোনো রুল আছে না? কিতা করণীয়? কে ইউরোপিয়ান কবে পাইছেন? রিসেন্টলি, মানে 2 মাস হয়েছে। কোন দেশের? পর্তুগালের, এই ফ্যামিলি হিসাবে। আচ্ছা, উনি পর্তুগাল, আপনার রিলেটিভ পর্তুগালের পাসপোর্ট পাইছেন। এখানে আসার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আপনার বিশেষ আপনার প্রশ্ন পেয়েছেন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, পরের কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ ইউসুফ। আমি দিল্লি থেকে বলছি ভাই সাহেব। আমার ফেভার একটা আনসার একটা তো কাইলাম না নিয়ে যে নেজিং প্রমাণ দেন না নিয়ে আমি চাইল্ডের বাপ না, আমি বাসপিসটাকে আমার নাম একটা পারবো নিয়ে কত পিস লাগবে এটা? ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। কি প্রশ্ন? আমরা পরের প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মারজানা, আপনার জি কে বলছেন? জি মারজানা, আপনি কি বলতেছেন বলে ফেলুন। আপনার কথা আস্তে শোনা যাচ্ছে, একটু কাছে নিয়ে বলেন। ফোনটা মুখের কাছে টানিম খাওয়া মারজানা। না শোনা যান না তো বাবা, এটা স্পিকার ফোনও দিয়া না, ফোনটা মুখের কাছে টানিয়ে খাও। না, এখনো শোনা যান না। হ্যালো, একটু শোনা যাচ্ছে, বলেন। আমরা ইন্ডিপেন্ডেন্ট লিভার লাগি অ্যাপ্লাই করছিলাম। জি, বাট 5 ইয়ার্স হচ্ছে। আমি জানি তো, উত্তর দিলাইছি তো। তারা আমরা বলছেন আমরা এক্সটেনশন করতাম আরো 30 মাসের লাগি। যদি আমরা এক্সটেনশন করি 30 মাসের লাগি, আমরা আরো 7,155 টাকা দিতাম। আর আমরা যদি আরো 10,000 যে ইন্ডিপেন্ডেন্ট লাগি করছিলাম, ইস্টিনটার কোনো মাস নাই। আমরা এবার পাইছি না, 30 মাসের ভিসা পাইছি না। সেই সময় আমরা যদি 7,000 টাকা পে করি, ওই সময় আমরা পাইনি। ও আরো 2-3 দিন আছে পাই। ও 2-3 দিনের ভিতরে আমরা পে করতাম ও 7,000 এর। এখন আগে যে পয়সা দিছিল 7,500, এখন আরো 7,500 চান। আগে 10,000 দিছে। আগে 10,000 দিছি আমরা। আগে তো ইন্ডিপেন্ডেন্টলি বললাম তারা ইন্ডিপেন্ডেন্টলি আমরা দিত না, এটা তারা স্যাটিসফাই নাই। মানে তারা স্যাটিসফাই, আমরা 30 মাসের ভিতরে দিবার লাগে। আমি বুঝছি। তার সলিসিটার সাহেব কিতা কইন? তোমার তানোর সলিসিটার সাহেব কিতা কইন? আজকে হয় আমরা ও 30,000 আরো 7,000 দিলাইতাম, দিয়ে আমরা ভিসা আনিতাম। আর আমরা যেন আরো 8,000 দিচ্ছি ইন্ডিপেন্ডেন্টলি বললাম। এই 7,000 হইলো এনএইচএসসি। না মারজানা, আমি তাইলে উত্তরটা দেই। হ্যাঁ, এখন কিতা জানতে চাইরা? আমরা জানতাম চাইলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বললাম যে আরো 9,000 পাউন্ড দিচ্ছিলাম, ওখানে আমরা রিফান্ড পাইনি। আচ্ছা, ধন্যবাদ। আরো 7,000 দিব 14 তারিখের ভিতরে।
ওকে ওকে মার্জানা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব বলবেন অবশ্যই। ব্যারিস্টার সাহেব, আমরা যদি ওই আমাদের নূর আলম আব্দুল নূর বার্মিংহামের ওনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বার্মিংহাম থেকে আব্দুল নূর সাহেব কইরা জাগা কিনছিলা 150, এক প্লটর অর্ধেক কিনছিলা, আর অর্ধেক কিনিয়া রেজিস্টার করে লিস্তা তার নামে, কিন্তু বাকি অর্ধেকও কিনছেন, কিন্তু এরা রেজিস্টার্ড হয়েছে না। কিন্তু ইন দ্য মিন টাইম সেটেলমেন্ট জরিফ আইছিল, আর জরিফে সারা জায়গা তান্ডে দিয়া গেছে গিয়া রেকর্ড করিয়া। এখন আরো একজনের দাবি করে যেন ও যে বাকি দেখ নাইন অহনাইন তার বলিয়া। আব্দুল নূর সাহেব কইরা এ যখন দাবি করে তার বলিয়া, আমার নামে তো সেটেলমেন্ট হয়ে গেছে, আমি দখলেও আছি, এখন কিতা করতাম ব্যারিস্টার সাহেব? শুনেন আব্দুল নূর সাহেব, আপনার নামে সেটেলমেন্ট হয়েছে ঠিক আছে, আপনি খাজনাও দিয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু যদি এই মানুষে দাবি করে যেন ই বাকি অর্ধেক হাফ তার কিনা, তার দলিল দিয়া প্রমাণ করতে পারে, তো প্রত্যেক ডিস্ট্রিক্টও একটা কোর্ট আছে, সরকারে বয়াইছে, এটারে কয় সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কোর্ট। তারার যদি দলিল থাকে, তে দলিল দিয়া ই অর্ধেক তারা মালিক হয়ে দিতে পারবো। আপনি বালা উকিল দিয়া আমার চেম্বারও যদি ফোন করেন, আমি কইয়া দিমু কোন উকিলের কাছে যাইতা, অন্দায় আর কোয়া যাইত না। আপনি যদি সার্ভে সেটেলমেন্ট কোর্টও বালা উকিল দেন, তা চেঞ্জ করতে পারবা, আপনি চ্যালেঞ্জ করতে পারবা, আর আপনি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ কি তা আপনি দখল আছেন। আইনত দৃষ্টিতে কয় পজেশন ইজ দ্য ইন্ডেক্স অফ টাইটেল, প্লাস বায়নামাও তো অবশ্যই আছে, বায়নামা আছে করে তাই কইছেন না, কইছেন কিনছেন না। এর কারণে আপনার ই ব্যাপারও সিনিয়র একজন লয়ার সিলেট বারো বালা বালা উকিল হল আছেন, সিভিলর যে নাম করা উকিল দুই একজন এরার গেছে আপনি যাইবা, গেলে আপনার এই জমিন ইনশাআল্লাহ প্রোটেকশন দিতে পারবা। সার্ভে সেটেলমেন্ট কোর্ট ছাড়া একটা সমাধান হইতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অসংখ্য ধন্যবাদ। এরপরে কলা ছিলেন মোহাম্মদ আলী বার্মিংহাম থেকে, ওনার একজন রিলেটিভ ইউরোপিয়ান পাসপোর্ট পাইছেন রিসেন্টলি, ওনাকে কংগ্রেচুলেশন। এরপরে কোনো কিছু দিতে পারেন কিনা? হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব, আপনি জানেন যে 2020 সালের ডিসেম্বরের 31 তারিখ ব্রেক্সিট ফিনিশড। এর আগে যারা ইউরোপ থেকে আইছেন 3 মিলিয়ন মানুষ আইছেন, এরপরে আর আইতে পারতা নাই। আইতে পারতা নাই মানে কিতা? আইতে পারবা, ইউরোপিয়ান হল এখন পর্যন্ত এদেশ ভিজিটে আইতে হইলে কোনো ভিসা লাগে না, 3 মাস আইয়ার হইতে পারবা। কিন্তু হো যে আগলা খান 2020 সালের ডিসেম্বরের 31 তারিখের আগে আইতে সময় বাচ্চারাও আনলা, বউরেও আনলা, হৌরেও আনলা, হডিরেও আনলা, মারেও আনলা, বাপরেও আনলা, আর আনার পরে এখানে আইয়া দেখেন বাপরে বেনিফিটও পাইলিলাম, গড়ও পাইলিলাম, স্কুল হয়ে গেল, হুরুতার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, ই ফ্যাসিলিটি আর নাই। এখন আপনার বন্ধু বা আত্মীয় যেন তান্ডে খোকা পর্তুগিজ পাসপোর্ট পাইছেন, তাই আইয়া পয়লা লন্ডন বেড়াই উড়াইয়া যাওকা। আর যদি তাই লন্ডন থাকতেও হয়, হয়তো কোনো কায়দা করিয়া কোনো একটা উপায় কিছু করা গেলে লয়ারের শরণাপন্ন হইন জানো, তাই কইয়া দিবা অপশন 1, অপশন 2, অপশন 3। এটা অতটা ইন ডিটেলস আপনার অন দ্য এয়ার এই প্রোগ্রামও ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম খাওয়া যায় না। তাই কইবা তাই বিনা ভিজায় 3 মাস লাগি আইবা, আইয়া 1, 2, 3 তিনজন লয়ারের কাছে তাই দেখাশোনা করিয়া যাই জানো, ইনশাআল্লাহ তার ইচ্ছা থাকতে কোনো উপায় হইব। থ্যাংক ইউ। অবশ্যই কোয়ালিফাইড সলিসিটর তো ব্যারিস্টারের কাছে যাবেন। হ্যাঁ, টম ডিকেন হারির কাছে গেলে হইতো না, দালাল টাইপের কারোর কাছে গিয়ে প্রতারিত হবেন না। হ্যাঁ, আমি জানি তো এইরকম ইউরোপ থেকে এসে অনেকেই প্রতারিত হয়েছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন। আমার পরিচিত মানুষ এখানে আওয়ার পরে কইছে তোমার এটা করে দিলাই মু আগে আইসো কইয়া 1500 পাউন্ড দিছে গিয়া, আরো বেশি নিছে, আমি জানি অনেক কেস। তো আমাদের মার্জানা উনি আইএলআর এর জন্য উনা 3 জনের 10,000 পাউন্ড, প্রায় 9,000 কত পাউন্ড দিছিলেন,
তো ওইটা অ্যাকসেপ্ট না করে বলতেছে আপনারা 30 মাসের জন্য করেন 7,000 7,500 দেন, আরো টাকা দেন, আরো টাকা দেন। মার্জানা প্রশ্ন হচ্ছে আমাদের 10,000 ফেরত পাবো না আরো এড করতে হবে 7,000? প্লিজ। হ্যাঁ মার্জানা, এই যে পয়সা দেখুন দিসলে আপনি ইনডিফিনিট দিব লাগি, সাধারণত এই পয়সার ভিতরে তারা হয় NHS-এর পয়সা দেওয়ার লাগি। এই হিসাবটা আপনি মার্জানা আপনার আম্মারে লইয়া আপনার সলিসিটার সাহেবের কাছে যাবকা, সলিসিটার সাহেবের কাছে গিয়া হোকা যে প্রথমে যে ইনডিফিনিট লিব লাগি পয়সা ইগুন বেকার নাই, ল্যাঙ্গুয়েজ না পাস করার লাগে হইলে যদি তারা এমনি অন্য কোনো গ্রাউন্ডে রিফিউজ করি তো এই পয়সা পাইলে না অনেক। ল্যাঙ্গুয়েজের গ্রাউন্ডে যেখানো আপনারা ফি ওয়াইবার ওর কাগজও দিছেন, ইকানো আপনারা এই যে অরিজিনাল পয়সা ইগুইন এমনি নষ্ট হওয়ার কোনো কথা নাই। তবে মনে রাখবা মার্জানা, দুই হিসাব এক্সটেনশনের লাগি 30 মাসের এক্সটেনশনের লাগি হইলে এক হিসাব কীরকম, একটা হইব হোম অফিসের ফি, একটা ইনডিফিনিট লিভর মাথার পিছু যত আগে কইছিলাম 2,885 পাউন্ড, আর 31 মাসের লাগি হইলে অত পয়সা হইতো না, একটা আরো কমিয়ে আইব। তবে এখানে একটা তবে আছে, তবে এই 2.5 বছর বা 30 মাসের লাগি আপনি NHS-এর পয়সা দিতে হইব, আর NHS-এর পয়সা দিতে হইব 1,540 পাউন্ড বছর হিসাব করিয়া। তো 1,540 পাউন্ড যদি হয় 1 বছর, তে হইব 3,080 পাউন্ড হইব 2 বছর, আর এর আরো অর্ধেক হইব আরো 1,540 পাউন্ডর অর্ধেক হইব আরো 6 মাসর। ও হিসাব করিয়া এটা আপনার সলিসিটারের কাছে গিয়া সামনাসামনি বইয়া হিসাব করিয়া হোকা আমরা হৌ পয়সা হিসাবও আনতে হইব, নতুবা একটা রিফান্ড আনোকা। এটা আপনার সলিসিটার ছাড়া পালা কম্পিটেন্ট সলিসিটারের কাছে যাইতে। আমার জানা আজ 100 বছর ধরে আমরা অনুষ্ঠানের শ দেখায় আমরা ওটা শিকাইলাম নি, অতদিন ধরে শিকাইলাম, কত ওয়াজ করলাম বলে আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, আল্লাহ মানুষের সাহায্য করে যে নিজে নিজরে সাহায্য করে। মার জানা নিজে নিজরে তো সাহায্য করলাই না, পয়লা নম্বর ডাক্তারের কাছ থেকে আনছো, 2 নম্বর ইলাকান এক রিপোর্ট একটা, ও রিপোর্ট দিয়া মেলা মানুষ ইনডিফিনিটলি ফার। রিপোর্টটা সলিসিটার সাহেবের দেখা উচিত আছিল যে এইটা দিয়ে ওই বন্যা হইতো না, নতুবা আরো কোন লয়ারে দেখাইলে না। এটাই তো আসলে মেইন গ্রাউন্ড ছিল ওনাদের। হ্যাঁ, নতুবা ইন্ডিপেন্ডেন্টলি হয়ে যেত 5 ইয়ার রুটে, অনেক পয়সা খরচ করছে তো তারা। আর সবচেয়ে সরি মার্জানা, গো টু ইউর সলিসিটার এন্ড আস্ক হিম টু ওয়ার্ক আউট যে কত হিসাব হয়। লেগে থাকেন, আপনারা সাকসেস ইনশাআল্লাহ সাকসেস পেয়ে যাবেন। এখানে আপনার মা 25 বার দিয়েছেন, আমরা আশা করি আপনারা সফল হবেন। ব্যারিস্টার সাহেব, আমরা আর প্রশ্ন নিচ্ছি না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা বলবো আপনি যে ওপেনিং রিমার্কে বলছিলেন, আপনি যদি সংক্ষেপে 30 সেকেন্ডে বলে দেন আমাদের রিমাইন্ডার। হ্যাঁ, আমার বন্ধুরা এবং ধন্যবাদটা দিয়ে আমরা যারা এই সরকারকে কেয়ারটেকার সরকারকে এবং আমাদের মিডিয়াতে যে বন্ধুরা আছেন তাদেরকে, এবং আমাদের মুরব্বিয়ান এবং বুঝদার যারা আছেন, গার্জিয়ান যারা আছেন তাদেরকে, এবং বিশেষ করে হাই কমিশনের জনাব রকিব খান সাহেবকে আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি যে আপনাদের প্রচেষ্টায় আজকে সরকার এই নীতিটাকে পরিবর্তন করে আমাদেরকে কমিউনিটিকে সুযোগ দিয়েছেন যে বাংলাদেশি পাসপোর্ট না হলেও আপনি পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করতে পারেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সব যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই যে ভোগান্তি থেকে বাংলার পাসপোর্ট করে ধন্যবাদ ভোগান্তি থেকে আল্লাহ আমাদেরকে রেহাই করলো। ধন্যবাদ আপনাদের। আপনিও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ে অনেক সচেতনতামূলক বিষয় তুলে ধরেছিলেন, এবং আরও যারা এই কমিউনিটির ব্যক্তিত্ব, সংগঠন এবং দেশে বিদেশে যে যেখান থেকে অবদান রেখেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে আমাদের প্রচেষ্টা বৃথা যায় না।
জি, আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।